শুভ্রর এরকম কথা শুনে পরি প্রচন্ড রেগে গিয়ে টি টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে ভেঙে ফেলে বাড়ি দিয়ে। ভাঙা গ্লাস আর পানির বোতল দুইটাই শুভ্র থেকে একসাথে ছুঁড়ে মারে। গ্লাসটা শুভ্র পেটে এসে পড়ে আর বোতলটার কাছ থেকে শুভ্র নিজেকে বাঁচিয়ে নেয়। শুভ্র এতটাই রেগে যায় যে শুভ্র দুইটা ফোন, ল্যাপটপ এবং পরীর একটা ফোন সব কিছুতে একসাথে আজান চালু করে দেয়। আর পরীর কাছে এসে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দেয় শুভ্র। এদিকে বাসার সবাই ভাঙচুরের শব্দে রুমে এসে দেখে পরী ছটফটানি শুরু করে দিয়েছে। শুভ্র, বলছি এগুলো বন্ধ করো। বলেই পরী দাঁপাতে লাগলো। পরী গায়ে বিড়ালের পায়ের পাতার মতো আঙুলগুলো ছাপ পড়তে লাগলো গায়ে এবং সেগুলো লাল আকার ধারণ করলো। শুভ্র পরীকে ওভাবেই রেখে বাইরে এসে সিলেটের যে মাওলানার কাছে কোরআন শিখতো তাকে কল দিয়ে সবকিছু বলল। আচ্ছা শুভ্র, আমার যেতে একটু সময় লাগবে, তুমি ততক্ষণে তোমার ওয়াইফের কাছে থাকো। আর কিছু প্রসেস শিখিয়ে দিল শুভ্রকে। আশা করি কিছু সময়ের জন্য ওরা তোমার ওয়াইফকে ছেড়ে যাবে। পরীর কষ্ট দেখে অনিতা কেঁদে ফেলল। ওর আর তো চিৎকার শুনে যেই কেউ কেঁদে ফেলবে, কিন্তু কেউ কাছে যেতে পারছে না। শুভ্র রুমে এসে দেখে পরী ওই রকমই করছে আর শরীরে অনেক জায়গায় লাল লাল ছাপ পড়া দাগ। শুভ্র পরীর একদম কাছে এসে বসে ওর কপালে হাত দিয়ে মাওলানা বলা কথা অনুযায়ী আমল করতে শুরু করে দিল। একটু পর পরী আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে আর বিছানায় পড়ে যায়। তবুও শুভ্র আরো কিছুক্ষণ দোয়া পড়তে লাগলো, কিন্তু জিনগুলো জান্নাতের উপর নজর ফেলে। অনিল জান্নাতকে নিয়ে ডাইনিং রুমে বসেছিল। অনিল হঠাৎ চেয়ে দেখে জান্নাত কাঁপছে আর ওর গা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। অনিল আর দেরি না করে জান্নাতকে নিয়ে সোজা ওদের বাসার মন্দিরের ভেতরে চলে যায় এবং জান্নাতকে নিয়ে সেখানে বসে পড়ে। মসজিদে যেমন ধার্মিক জিন থাকে এবং নামাজ আদায় করে, তেমন মন্দিরগুলোতেও ধার্মিক হিন্দু জিন থাকে। তাই ওই শয়তান জিনগুলো ভেতরে আসতে বাধা পায় আর জান্নাত অবধি পৌঁছতে পারল না। অনিল ওভাবেই বসে থাকে জান্নাতকে নিয়ে। কাজের লোক এসে শুভ্র রুমটা পরিষ্কার করে চলে যায়। শুভ্র পরীর পাশে বসে আছে আর পরী চুপ করে শুয়ে আছে। শুভ্রর সাথে কোনো কথা বলছে না। পরীকে ওভাবে চড় না মারলেও হতো, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি শুভ্র। পরীর দিকে তাকিয়ে দেখে দুগালে শুভ্রের আঙুলের দাগ বসে গেছে। শুভ্র কেবল উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গেঞ্জিটা খুলে দাঁড়িয়েছে, এমন সময় পরী বলে উঠল, শুভ্র, তোমাকে এই অবস্থায় দেখলে আমার নেশা লেগে যায়। কেন এরকম হয়ে থাকো আমার সামনে শুভ্র? এখন আমি ফ্রি আছি পড়ি, নেশে লাগাতে পারো তুমি, আমি অল টাইম আছি। বলে একটা মুচকি হাসি দিয়ে উঠল শুভ্র। শুভ্র পরীর দিকে না তাকিয়ে নিজের পেটে হাত দিল। কাঁচ লেগে অনেকখানি কেটে গেছে, এতক্ষণে বুঝতে পারেনি, এখন বেশ জ্বালা করছে। পরী এখন পুরো স্বাভাবিক। তাই দেরি না করে পরী উঠে গিয়ে দরজা বন্ধ করে শুভ্র দিকে তাকাতেই শুভ্রর সামনে একটা ছেলেকে দেখতে পেল। পরী এটা দেখে চমকে গেল। এটা কে শুভ্র? তোমার সামনে ওই ছেলেটা কে? শুভ্র পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু শুভ্র সব বুঝতে পেরে বলল, ওটা কোনো খারাপ জিনিস, ওকে যেতে বলো পড়ি। স্বামী স্ত্রী রোম্যান্সের সময় থাকতে নেই কোনো তৃতীয় ব্যক্তিকে। ওর নাম কি শুভ্র? আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে, মনে হয় আমাকে মারবে। আমার ভয় করছে শুভ্র। আমার সাথে এত লাগতে পারো আর ওকে সাহায্য করতে পারছো না, তুমি ওকে আঘাত করো। শুভ্র এবার খাটে বসে বলল, পড়ি, আমার মনে হয় তুমি আয়াতুল কুরসি ভুলে গেছো, একটু আমাকে পড়ে শোনো তো। জোজে পড়বে, হ্যাঁ? আমার কান অব্দি যেন আসে। তাছাড়া এক সপ্তাহ আমার হাতের কিন্তু তোমার কপালে জুটবে না। আইতেল করছি, আমি ভুলে যাইনি শুভ্র। ওয়েট, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। আমার দিকে তাকিয়ে না, যে তোমার আর মাঝখানে আছে তার দিকে তাকিয়ে বলো। যত জলদি পাঠ করবে ততই আমার কাছে পাবে। দেখি তোমার কেমন মনে আছে, শুরু করো। এবার পরে ওই ছেলেটির দিকে তাকিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করে দেয়, কিন্তু ওই জিনিসটা যাচ্ছে না। শুভ্র, সে তো যাচ্ছে না, রাগি ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তোমার পড়ার ভিতর ভোর হচ্ছে পড়ি, আল্লাহ একবার 3 বার পরে আবার শুরু করো। আর ওর দিকে তাকিয়ে থেকে বলো, আমি এখানে আছি, কোথাও যাচ্ছি না, ফটাফট কাজটা করে আমার কাছে এসো। এবার আমি শুভ্রর কথা মতো ওভাবেই পড়তে লাগলাম আর ছেলেটির কাছে এগোতে লাগলাম। ছেলেটি একটা বিস্তৃত চেহারার রূপ ধারণ করলো। এতে আমি সব ভুলে গিয়ে চিৎকার করে উঠলাম। শুভ্র যা বুঝার বুঝে গেল। পড়ি, ওই জিনিসটা তোমার শুভ্র আর জান্নাতকে মেরে ফেলে দিতে চায়, সব তোমার হাতে। তুমি কেমন করে আমাকে ভালোবাসবে সেটা পরীক্ষা। আবার শুরু করো, বারবার পড়ো, তোমাকেই করতে হবে, তাছাড়া কিন্তু সব কিছু শেষ করে ফেলবে। শুভ্রর এই কথাতেই ব্যাপক কাজ হলো পরীর মধ্যে। ওই বেটা, আমার রুমে কিল লাইগা ঘুরঘুর করস, হ্যাঁ? বলেই জোরে জোরে আমলগুলো করতে শুরু করলো পরী। এই তো আমার বউ ফার্মে ফিরে আসছে, গুড জব পড়ি। এই না হলে আমার বউ শুভ্র কখনো কারোর সাথে আপোষ করে না, তুমিও না করে দেখিয়ে দাও। ওদের সাহস কি করে হয় শুভ্র আর পরীর মাঝে আসার? এক পর্যায়ে জিন্ডি সহ্য না করতে পেরে অদৃশ্য হয়ে যায় পরীর সামনে থেকে। ইয়েস শুভ্র, আমি পেরেছি। পেরেছো যখন, তাহলে ওখানে কেন দাঁড়িয়ে আছে? এখানে আসো, তুমি প্রতিযোগিতাতে ফার্স্ট হইলা, তোমাকে আমার একটা বড় উপহার দিতে হবে না? পরী এবার শুভ্রর সামনে এসে বলল, শুভ্র, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, শরীরটা খুব দুর্বল লাগছে। শুভ্র আর এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে পলাকে জোর করে ডাক দিয়ে বলল, আন্টি, খাবার রেডি করেন তো, পড়ি খাবে। শুভ্র রুমে এসে বলল, কি খাবে বলো, যা যা মন চায় সেটাই বলো। শুভ্র, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, শুধু ভাত হলেও চলবে।
বলেই শুভ্র পেটের দিকে নজর যায় পরি। শুভ্র, ওখানে কাটলো কিভাবে? কি করছো তুমি? বলেই শুভ্রের কাছে গেল পরি। কিছু না পড়ি, এমনি কেটে গেছে, বলতে পারো যন্ত্রময় সুখ। পরি কিছু না বলে শুভ্র পেটের কাছে গিয়ে একটু নিচু হয়ে চোষক দিয়ে রক্তগুলো সব শুষে নেয়। তুমি কি প্যাম্পের হয়ে গেছো পড়ি, তাই আমার রক্তগুলো চুষে নিলে তুমি? হুম। বলেই আর কোনো কথা না বলে জ্যাকেটের ড্রেসিং করে দেয় পরি। পলায় খাবার নিয়ে রুমে ঢুকতেই শুভ্র বলল, আন্টি, খাবারগুলো নিচে নিয়ে যান, একটু পরে পড়িয়ে নিয়ে যাচ্ছে। পলা খাবারগুলো নিয়ে চলে গেল আর শুভ্র পরীকে নিয়ে নিচে নামলো। ভাত, খুব ক্ষুধা লাগছে আন্টি, আবার তরকারি দিতে হবে না, আমি এমনি খেতে পারবো। বলে চেয়ারে বসে প্লেটটা কাছে নিল পরি। পড়ি আস্তে আস্তে খাও, তাছাড়া বিষম উঠবে তো। শুভ্র চোখ ছলছল করছে। 2টা দিন ধরে কিছুই খাওয়াতে পারেনি শুভ্র, আর আজ নিজে একাই খাবার খাচ্ছে। পড়ি তুমি খাও, আমি উপরে আছি। শুভ্র একটি বড় বালতিতে পানি নিয়ে সে পাথর ডুবিয়ে আবার নতুন করে পানির ভেতরে হাত ডুবিয়ে রুকাইয়া করে পানি পড়ে নিল। তারপর বিছানা বেডশিট সহ সব কিছু চেঞ্জ করে সেখান থেকে কিছু পানি নিয়ে পুরো রুমে ছিটিয়ে দিয়ে নিজে পুরো ফ্লোর মুছে ফেলে। সব কাজ কমপ্লিট করে বেডশিটগুলো নিয়ে নিচে নেমে এসে সেগুলো ওয়াশ করতে বলল কাজের লোককে। পরীর খাওয়া শেষ হলে ওকে নিচের ওয়াশরুমে গোসল করতে বলে। বালতিতে পানি তুলে পাথরটি ওর মধ্যে দিয়ে পরীকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে শুভ্রর মাকে ডাকলো। অনিতা বলল, ও কি স্বাভাবিক হয়ে গেছে? না মা, আবার হয়তো কিছু হবে, তবে সময় লাগবে ওর কাছে আসতে জিনগুলোর। সেই ব্যবস্থা আমি করেছি। জান্নাত কোথায়? তোর বাবা তো সেই কখন থেকে ওকে মন্দিরে নিয়ে বসে আছে, জানাতে সমস্যা হচ্ছিল, তাই ও এই কাজটা করেছে। শুভ্র মন্দিরের ভেতর আর না গিয়ে বলল, বাবা ওকে নিয়ে আসো, আমি আছি, কিচ্ছু হবে না। অনিল জান্নাতকে নিয়ে বের হয়ে এলো মন্দির থেকে। জান্নাত শুভ্রকে দেখে বাবা বলে ডেকে উঠল। মাধুরীর কিছু হবে না তো শুভ্র? শুভ্র হেসে বলল, বাবা তুমি দেখ, তোর কিছু হতে পারে নাকি? বলেই জান্নাতকে কোলে নিয়ে চলে গেল শুভ্র। পরি গোসল সেরে বের হয়ে ও রুমে চলে যায়। এবার শুভ্র জান্নাতকে নিয়ে ওয়াশরুমে ঢুকে এক বালতি পানির মধ্যে ওকে ছেড়ে দেয়। জান্নাত তো সেই খুশি, ছোট ছোট 2 হাত দিয়ে পানিতে থাবা মারছে আর হেসে উঠছে। শুভ্র 2 হাত এগিয়ে দিয়ে বলল, মা আমার বুকে আসো তো। জান্নাত এবার শুভ্রের বুকে আসে। অদ্ভুত রকম শান্তি। অনিল দাঁড়িয়েই ছিল সামনে। শুভ্র ওর বাবার কাছে জান্নাতকে দিয়ে নিজে গোসল সেরে বের হয়ে এসে জান্নাতকে নিয়ে উপরে চলে আসলো। পরি ওর মেয়েকে শুভ্রের কোলে দেখে তাকিয়ে থাকে, কিন্তু সাহস পায় না কাছে নিতে। শুভ্র পরির কাছে এগিয়ে এসে জান্নাতকে ওর কোলে দিয়ে বলল, ওকে একটু ফিডিং করা তো। ওকে সরাও শুভ্র, আমি ওর গায়ে হাত দিব না, ওর সমস্যা হতে পারে। কিন্তু জান্নাত ওর মাকে ধরে মা মা করে ডাকছে আর জড়িয়ে ধরে কান্না করছে। যা হয় হোক, এমনি কয়েকদিন হলো ও তোমাকে কাছে পায়নি, প্রচুর কান্নাকাটি করেছে। ওকে নিয়েই থাকো, আমি জহরের নামাজ পড়ি ততক্ষণে, এমনি অনেক লেট হয়ে গেছে। তুমি পড়েছো নামাজ? শুভ্র। ওকে। বলেই চলে যায় শুভ্র। অনেক সাহস করে জান্নাতের শরীরে স্পর্শ করলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার নিজের ভুলের জন্য এত কিছু হয়ে গেল, ক্ষমা করে দাও মা আমাকে, বলেই জান্নাতকে ফিডিং করাতে লাগলাম। শুভ্র নামাজ কমপ্লিট করে এসে পরির কাছে বসে বলল, কোনো সমস্যা হচ্ছে আর? না। শুভ্র দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল, হয়তো বা ঘন্টাখানিকের ভেতরে ওনারা এসে যাবেন। শাড়ি চেঞ্জ করে সালোয়ার কামিজ পরে আসো। আমি জান্নাতকে শুয়ে দিয়ে চেঞ্জ করার জন্য উঠে গেলাম। মেয়েটা আবার ঘুমিয়ে গেছে। পরি শাড়িটা খুলতেই শুভ্র ওর দিকে তীক্ষ্ণ নজরে তাকায়। শুভ্র মাথার কাজ করছে না। পরি শুভ্র মস্তিষ্কে এইভাবে অ্যাটাক করে। শুভ্র উঠে পেছন থেকে পরির ঘাড়ে কিস করতে পরি শিউরে ওঠে। শুভ্র, ওনারা নাকি আসবে, চেঞ্জ করবো তো? এখন করতে হবে না, তোমাকে কিছু একটা দেওয়ার বাকি আছে আমার। বলে শুভ্র পরীকে পাগলের মতো একটার পর একটা শব্দ করে কিস করতে থাকে। পরিও জড়িয়ে ধরে শুভ্রকে খামছে। পড়ি হুম। এরকম করে জড়িয়ে ধরলে আদর করবো কি করে? হ্যাঁ, এটা শুধু আদর ভেবো না, এটা তোমার কাজে দেবে পড়ে। শুধু মনোযোগ দিয়ে অনুভব করার উপভোগ করো। আমি করি আদর তোমাকে? না, কয়েকদিন ধরে তুমি আমায় খুব প্যারা দিচ্ছ, তাই আমি আগে। বলে পরি 2 ঠোঁট নিজের ঠোঁটের ভিতরে নিলে শুভ্র। অনেকক্ষণ পর শুভ্র পরীকে ছেড়ে দিয়ে বলল, আর না, তখন প্রমিস করেছিলাম না ওই খারাপ জিনিসটাকে তাই দিতে পারলে আদর পাবো, সেটাই পূরণ করলাম। আমার আর শুভ্রকে ভালো লাগছে না। আমি শুভ্রকে ঝিটকানি দিয়ে সরে গেলাম। শুভ্র এবার জান্নাতকে রুম থেকে বের করে ওর মাকে দিয়ে রুমে এসে দরজা বন্ধ করে দেয় আর পরির দিকে এগোতে লাগলো। কারণ শুভ্র বুঝে গেছে আবার ওরা আসার চেষ্টা করছে। পরি চেঞ্জ করছিল, এমন সময় শুভ্র ওকে এক টানে নিচের বুকের ভেতরে নিয়ে বলল, পড়ি জানো না, আগে বরকে খুশি করতে হয়, তাছাড়া আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে। শুভ্র, আমার ভালো লাগছে না, ছাড়ো আমায়। কি বলো, শুভ্রকে তোমার ভালো লাগছে না? এত সুন্দর একটা বর তোমার, আর তুমি তাকে হাতছাড়া করছো। পরি জোরে ধাক্কা দেয় শুভ্রকে, কিন্তু নিজের কাছ থেকে সরাতে পারে না। শুভ্র শক্ত করে ওকে ধরে আছে। আল্লাহ আমাকে তোমার নিয়ামত হিসেবে দিয়েছে পড়ি, কেমন ছাড়ি তোমাকে?
বলেই শুভ্র পরীর বুকে কিস করে, দাঁতে দাঁত চেপে। ছেড়ে দাও বলছি। পড়ি, তোর জন্য সবকিছুর সঙ্গে লড়াই করতে রাজি আছি আমি। সবকিছু বিসর্জন দিতে পারি আমি। আমি নিজেই তোর ভেতর নতুন ভালোবাসা তৈরি করব। আমি তোরই, এটা বুঝতে পারিস না তুই? ছাড়বা। বলেই রাগি চোখে শুভ্র দিকে তাকালো পরি। শুভ্র পরে কানে কিছু ধোয়া পড়তে থাকে, এতে পরি কিছুটা স্বাভাবিক হয়ে যায়। এবার পরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় শুভ্র। তোর জন্য এটুকুই, আর না, যা ড্রেসটা পরে নে। বলেই শুভ্র পেছন ফিরতেই পরি দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে নিজের সমস্ত শরীরের ভার শুভ্রের উপরে দিয়ে বলল, তবুও তোমাকেই আবার চাই আমি। আরো চাই মানে আরো। আরও চাই বলে পরে শুভ্রকে বুকে পিঠে গলায় কিস করতে লাগলো। শুভ্র পরীকে সোজা আরো উপরে উঠে নিজের ঠোঁটের কাছে পরীর ঠোঁট এনে বলল, এত কিস করতে হয় না সুইটার, তাহলে নিজেকে আর কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। শুভ্র, এভাবেই আদর করতে হয়, তাছাড়া তোমার ফ্লিংস উঠবে কিভাবে? বলেই শুভ্রের নাকের সাথে নিচে নাক ঘষল পরি। আমি তোমার নেশায় পড়ে গেছি শুভ্র। পরীর কাছ থেকে শুভ্র নিজেকে জোর করে ছাড়িয়ে নিতে পরি এক দৌড়ে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করলো। শুভ্র জলদি এসে দেখলো বমির সাথে ব্লাড যাচ্ছে। শুভ্র পরীর নাভিতে হাত দিয়ে একটু চাপ দিতেই পরি বমি বন্ধ হয়ে যায়। অস্থির হয়ে গেছে মেয়েটা এতটুকু সময়ে। পরীকে উঁচু করে নিয়ে এসে বলল, জলদি চেঞ্জ করে নাও। শুভ্র, আমার মাথা প্রচন্ড ঘুরছে, পারবো না এখন। আমার শরীর খুব খারাপ লাগছে শুভ্র। বলেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো পরি। শেষে শুভ্র নিজে পরীকে চেঞ্জ করিয়ে দিয়ে কানে ইয়ারফোন গজিয়ে সুরা শোনাতে লাগিয়ে দিল। শুভ্র, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার কষ্ট হচ্ছে, এগুলো সরাও আমার কাছ থেকে। যতই সমস্যা হোক ওগুলো সরানো যাবে না। বলেই পরি দুই হাত আর পা শক্ত করে বেঁধে ফেলে শুভ্র পরীর ওড়না দিয়ে। ওর এখন সমস্যাই হবে, কেন যে ওকে আমি ছুতে গিয়েছিলাম তার ফলে এটা। প্রায় 1 ঘন্টা পর মালন আসলো বাসায়, সাথে আরো 4 জনকে নিয়ে আসছে, সবাই রাখি। শুভ্র বলল, ফারুক ভাই, আমি খুব সমস্যায় আছি, একটা কিছু করুন, আমার ওয়াইফ প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে। বলেই শুভ্র রুমে যেতেই পরি একটা হুঙ্কার ছেড়ে বলল, এই, তোরা এখানে কেন আসছিস? কি চাস তোরা? আম্মাজান, চিন্তা করেন না, আপনাকে আমরা সাহায্য করতে আসছি। 5 জন রাখি কাজে নেমে গেল। 4 কোণায় একটা বর্গাকার এঁকে 4 জন রাখিকে 4 কোণায় রেখে মাঝখানে আরো একটি বৃত্ত এঁকে তার ভেতর পরীকে বসিয়ে দিল ফারুক। পরি মাথা নিচু করে বসে আছে গম্ভীর হয়ে। ওর চুপ থাকা দেখে মনে হচ্ছে এক্ষুনি কিছু একটা ঘটে যেতে পারে চোখের পলকে। রাখিগুলো তাদের কাজ শুরু করে, কিন্তু পরি কোনো কথাই বলে না। রাখিগুলোর কাজ বারবার ব্যর্থ হচ্ছিল। অবশেষে ফারুক বলে উঠল, এটা করা খুব কঠিন হবে, এগুলো অনেক পুরনো জিন, এদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি, এরা সবকিছু জানে আমরা কি কি দ্বারা এদের আঘাত করব। সেই প্রস্তুতি নিয়েই পরি চারপাশে বসে অবস্থান করছে, যে কোনো সময় অঘটন ঘটে যাবে। রুমে শুভ্রের সাথে সাথে অনিল, নিতাই, বিমলা, অনিতা আর কৌশিক আছে সোফায় বসে। বাকিরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টার পর ওদের রুমের ভেতর থেকে একটা 1 বিগ সাইজের একটা অদ্ভুত কাগজ পাওয়া গেল, যেটা ভেতরে বিকৃত মানুষের ছবি আঁকানো ছিল। এটার জন্য ওরা বেশি শক্তিশালীভাবে বসে অবস্থান করছে পরির পাশে। ফারুক সেটা পরির সামনে দিয়ে বলল, এর উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকুন। কিন্তু কোনো কথাই শুনছে না পরি, ওভাবেই বসে আছে। শুভ্র এসে বলল, তাও কোনো কাজ হলো না। সবাই বলল, তাও হলো না। এবার কৌশিক এসে বলল, পরি কথা শুনছো না কেন? যা বলছে তা করো। এবার পরে কৌশিকের দিকে এমন দৃষ্টিতে তাকায় কৌশিক ভয় পেয়ে দূরে সরে আসে। শেষ পর্যন্ত অনিল এসে বলল, পরি, সবাই অনুরোধ করছে, শুনছো না কেন? বাবা, আমি দৌড়তেই পারছি না, আমার কষ্ট হচ্ছে খুব। এবার অনিল নিজে পরীর কাছে গিয়ে ওকে দাঁড় করিয়ে কাগজটার উপর পরীকে পা দিয়ে দাঁড়াতে সাহায্য করে এবং গোলক থেকে বের হয়ে আসে অনিল। এর মধ্যেও একটা কথা আছে, যদি কোনো জিনগ্রস্ত মানুষ পুরোপুরি জিন দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তার নিচের এমন একটা মানুষকে তাকে সাহায্য করতে হবে, সেই আক্রান্ত মানুষটি তাকে অত্যন্ত শ্রদ্ধা করে। সেটা অনিলের ক্ষেত্রেও হয়েছে। পরীয় শ্বশুরকে অত্যাধিক শ্রদ্ধা করে, সব কাজ করে ওই কাগজ পুরোনোর ব্যবস্থা করে। আজও একটা 1 বিগ কাগজ, 1/2 লিটার পেট্রোল দিয়েও পুড়ছে না। শেষে অনেক কষ্টে সেটা পুরানো হলো, কিন্তু এবার পরে একদম অদৃশ্য হয়ে গেল। আর সেটা দেখে বাইরে দাঁড়িয়ে থাকা অর্পিতা বৌদি বলে সরে একটা চিৎকার দেয়। ফারুক তো অসম্ভব রকম ভয় পেয়ে যায়। এটা কেমনে হলো? পরীকে নিয়ে গেছে তাদের সাথে, আর কোনো উপায় নেই। কি হয়ে গেল? কাগজ পুরানোর মগ্নে সবাই ছিল, আর এটারই সুযোগ তারা নিয়েছে। কাজটা কঠিন হবে, কিন্তু আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি ইনশাল্লাহ সফল হতে পারবো, কারণ আমি যা জানি আপনারা তা জানেন না। লোকটিকে দেখে শুভ্র বুঝে গেল যে এটা কে ছিল। এটা সেই জিন যে শুভ্রকে সাহায্য করেছিল। শুভ্র জলদি উঁচু করে এসে তার পাশে বসে গেল। জিনটি বলল, আমার নাম রকিম। শুভ্র, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কে। আমার সাহায্য করো শুধু তুমি, আর বাকিরা ওদের মতো কাজ চালিয়ে যাক। পরি সম্পূর্ণ ওদের কন্ট্রোলে। পরি রাস্তা দিয়ে হেঁটে চলছে, আর একটা মানুষ
একটু দূরে বাতাসে ভেসে চলছে। রাস্তাটি সম্পূর্ণ অচেনা। একটা লোক দূর থেকে সেটা দেখতে পেয়ে দৌড়ে কাছে আসতে কাউকে দেখতে পায় না আর। এখানে তো তোরা ছিলি, গেল কই? আবার বহু দূরে পরীকে ওইভাবে দেখা যায়। এভাবেই ওকে নিয়ে যাচ্ছিল ওরা। তাদের শক্তি আছে, কিন্তু তারা পুরোটা ব্যবহার করতে পারছে না রাকিমের জন্য, তাই এভাবেই পরীকে নিয়ে যাচ্ছে হয়তো। এবার রাকিম 3 জিনের নাম এবং ওদের পূর্বপুরুষদের নাম ধরে বারবার ডাকতে লাগলো, আর কি জানি সব দোয়া পড়তে লাগলো। এক পর্যায়ে রাকিম সফল হয়। ওরা পরীকে নিয়ে আবার হাজির হয়। ওদের উদ্দেশ্য ছিল পরীকে ইন্ডিয়াতে নিয়ে যেতে, যেখানে ওরা থাকতো। অনেক জিনও সেখানে আছে। এবার রাকিম ওর কাজ শুরু করে দেয়। ফারুককে বলল, আপনারা আজান দিন ততক্ষণ পর্যন্ত, বারবার যতক্ষণ না আমি বন্ধ করতে নিষেধ করছি। এবার রুমের ভিতরে 11টা জিন একসাথে প্রবেশ করে রাকিমকে সাহায্য করবার জন্য। পরীর কাছে 3টা জিন ছিল, যারা অনেক পুরনো জিন। বয়স কত বলা যাবে না। সেদিন রাতে বাইরে গাড়ির সাথে একজনকে ধাক্কা খেতে দেখেছিল ওরা। সুব্রতের সাথে ওই কাহিনীর পর থেকে পরীর পিছে পড়েছিল। মারার উদ্দেশ্যে এসেছিল জিনগুলো, কিন্তু পরীকে তাদের খুব পছন্দ হয়ে যায়। তাই ওর সাথে ছিল এতদিন, কিন্তু শরীর স্পর্শ করতে পারেনি। রাতে আম গাছে ওঠার কারণে ওরা সম্পূর্ণ পরীকে আয়ত্তে এনে ফেলে। এবার রাকিম বলল, শুভ্র, ফারুক সহ যারা যারা আছে তাদের সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বলো। একজনের জন্য রুমে না থাকে, শুধু তুমি ছাড়া। শুভ্র সবাইকে ইশারা করে বাইরে যেতে বলল। ওরা চলে গেলেই একা দরজা বন্ধ হয়ে গেল। এবার শুভ্র গভীর ঘুমে টলে ফ্লোরে পড়ে গেল। এবার বাকি জিনগুলো মিলে ওই 3 জিনকে পরীর শরীর থেকে টেনে হিঁচড়ে নামায় এক নিমিষেই। কিন্তু বাধা হলো, শুভ্রদের বাসার মন্দিরে যেসব জিন ছিল তারা, ওরা কিছুতেই মেনে নেবে না এই বাসাতে কোনো মুসলিম জিন প্রবেশ করাতে। আমরা চলে যাব, কিন্তু আপনারা এই মেয়েটাকে আপনাদের নিয়মের মুক্তি করে দিন। আমরা এখানে থাকতে আসিনি, শুধু অসহায় মেয়েটাকে সাহায্য করতে এসেছি। এরা এমন নিকৃষ্ট জিন যা ওই ছোট মেয়েটাকেও ছাড়েনি। আমাদের আসা নিষেধ, কিন্তু মেয়েটার উপর কিছু ঋণ ছিল, আমরা তাই সেটা পূরণ করেই চলে যাব। কথাগুলো রাকিম হিন্দু জিনদেরকে বলল। অনেক তর্ক বিতর্কের পর 3 শক্তিশালী পিশাচ জিনকে আগুনে পুড়ে ভস্ম করে দেয় রাকিম, যাতে পরবর্তীতে না আসতে পারে। পরি ওখানেই পড়ে আছে সেন্সলেস হয়ে। রুম থেকে সব জিন বের হয়ে যায়, শুধু রাকিম ছাড়া। শুভ্রকে ডেকে তুলে বলল, শুভ্র, কাজগুলো আমি একা করতে পারতাম, কিন্তু ফারুক আমাকে ধরে ফেলতো ওর কাজের ব্যবহারের জন্য। ফারুক তোমার জন্য ভালো হতে পারে, কিন্তু আমার জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমার মতো জিন আয়ত্তে আনা প্রতিটি মানুষের একটি স্বপ্ন, বিশেষ করে ফারুক খন্দের মতো মানুষদের। আমি চলে যাচ্ছি। আমার সম্পর্কে কোনো কথা ফারুককে বলবে না, আর বললেও কোনো লাভ নাই। আমি সেই ব্যবস্থা করে ফেলছি, কিন্তু তোমার কোনো ভুলের জন্য আমার কিছু ক্ষতি হতে পারে। আশা করি বুঝবে। পরীর সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, তাই রিস্ক নিয়ে কাজগুলো করেছি। এতে আমি মারাও যেতাম, কিন্তু আল্লাহ আমার উপর দয়া করেছেন, তাই এখন সুস্থ আছি। পরীর পৃথিবীতে কেউ নেই, তাই তুমি একমাত্র ওর সব কিছু। ও বারবার ভুল করবে, তুমি ওকে শাস্তি দিয়ে ভালোবাসো না হয়, তবুও ছেড়ে দিও না কখনো। ইনশাল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে একসাথে জান্নাতে থাকতে পারবে। বলেই চলে যায় রাকিম। শুভ্রর কোনোদিন আর জানা হলো না পরীর সাথে রাকিমের কি সম্পর্ক ছিল। শুভ্র পরীকে খাটে শুয়ে দিয়ে দরজা খুলে কাজের লোককে ডেকে পুরো রুম সাফ করতে বলল। তারপর নিচে ফারুকদের কাছে চলে গেল। ফারুক শুভ্রকে সবার সামনে রাকিম সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু শুভ্র অত্যন্ত কৌশলে সবকিছু জবাব দেয়, যাতে ফারুকের শুভ্রের উপরে কোনো সন্দেহ আর হয় না। কারণ ফারুক জানে কিছু কিছু ধার্মিক জিন আছে, তারা নিঃস্বার্থে এমনিভাবে মানুষের উপকার করে। হয়তো এই জিনটাও তেমন ছিল। সেদিন সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে ফারুকরা চলে গেল। যাওয়ার আগে শুভ্রকে বলল, তোমার ওয়াইফ অত্যন্ত দুর্বল হয়ে গেছে, ভুলে ওর কাছে যাবে না। ওকে সুস্থ হতে দাও, ও স্বাভাবিক হলে ওর কাছে যেও। তুমি অত্যন্ত মেধাবী একটা ছেলে, তাই কি বোঝাতে চাইছি অবশ্যই বুঝে গেছো। কয়েকদিন পুরো পরিবারের উপর দিয়ে যা গেল না, সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। শুভ্র, রাকিম নামের ছেলেটা কে ছিল? মা, উনি একটা বড় বুজুর্গ মানুষ ছিলেন, আমার অনেক উপকার করেছে, বিনিময়ে কোনো কিছুই নেয়নি, শুধু দিয়েই গেল। শুভ্র রুমে এসে পরের কাছে বসে ওকে ডাকতে লাগলো। পরি চোখ খুলে বলল, শুভ্র, আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমি গায়ে শক্তি পাচ্ছি না। আমার এমন কেন হলো? কিচ্ছু হয়নি পড়ি, সব ঠিক হয়ে যাবে। বলেই ডাক্তারকে কল করে বাসায় আসতে বলল। পরীকে স্যালাইন করা হলো। দুর্বলতা কাটানোর জন্য মেডিসিনও দিল কিছু। এভাবে আরো 4 দিন কেটে যায়। পরি একটু একটু করে স্বাভাবিক হতে লাগে। শুভ্র পরীর কাছ থেকে দূরে দূরে থাকে। বাসায় আর ঠিক মতো সময় দেয় না। যদি নিজের জন্য আবার পরীর শরীর খারাপ হয়ে যায়, এই জন্য মেয়ের কাছেও আসতে পারে না। শুভ্র একদিন ফ্লোরে শুয়ে আছে। এমন সময় পরি আস্তে আস্তে করে কেবল শুভ্র কম্বলের ভেতরে ঢুকেছে, অমনি শুভ্র উঠে পড়ে। তুমি নিচে কেন নেমে আসছো? আমি বলিনি আমার কাছে আসবে না?
ঠান্ডা লাগছিল শুভ্র। হিটার অন করতে। যদি এত ঠান্ডা লাগছে, সবসময় আমার কাছে সব বাহানা কেন খুঁজে পড়ি? আমার ভালো লাগছে না, ঘুমাতে দাও আমাকে, এবং নিজেও শুয়ে পড়ো, আমাকে বিরক্ত করো না তো। বলেই শুভ্র আবার শুয়ে পড়লো। পরি আর কিছু না বলে বেডে এসে কাঁদতে শুরু করলো। পরি তোমার কান্না থামাবে? অসহ্য লাগছে আমার, কাল আমার অফিস আছে, আমাকে ঘুমাতে দাও প্লিজ। শুভ্রর ধমক শুনে পরি চুপ হয়ে গেল। এইভাবে কথা বলল শুভ্র। বালিশ নিয়ে বেডের নিচে অপর প্রান্তে শুয়ে পড়লো পরি। বর ফ্লোরে শুয়ে আছে, আমি কেমনে বেডে শুয়ে থাকি? শুভ্রর আর ঘুম আসে না, চুপ করে শুধু শুয়েই থাকে। পরির আর কোনো সারা শব্দ না পেয়ে একটু উঠে বেডের দিকে তাকিয়ে দেখে শুধু জান্নাত আছে, পরি নেই। শুভ্র লাফ দিয়ে উঠে পড়ে। আবার কোনো জিনিস ওকে নিয়ে গেল না তো? এমনি অনেক ভয় থাকে শুভ্র পরীকে নিয়ে। বেডের কাছে যেতেই পরীকে ফ্লোরে শুয়ে থাকতে দেখলো। এই মেয়ে আমাকে একটু শান্তি দেবে না, এইটুকু জানে না যে ও অসুস্থ হলে জান্নাত অসুস্থ হয়ে যাবে। এই ঠান্ডায় ফ্লোরে কেন ঘুমাইতে হবে ওকে? শুভ্র পরীকে কোলে নিয়ে বেডে শুয়ে দিয়ে নিজে সোফায় গিয়ে শুয়ে পড়ল। পরি বুঝে উঠতে পারে না কোনো ঝগড়া হয়নি, তারপরও শুভ্র কেন ওর সাথে কথা বলে না? এত কেয়ারিং তারপরেও কথা না বলা। বের করছি দাঁড়াও বলেই পরে উঠে সোজা শুভ্রে পেটের উপরে বসে বলল, ওই তোমার হয়েছেটা কি? আমার সাথে এরকম করো কি এর লাই? আমি কিটা করছি? হেয়ার লাই এমন ব্যবহার করো? শুভ্র তো চমকে উঠেছে, কেবল চোখে ঘুম আসে। আর এমন কাণ্ড! শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে পড়ি, এমনি পুরোটা দিন আমি সময় পাই না। এই রাতে ঘুমাতে দেবে না আমাকে তুমি? না, আগে বলো আমায়, এরকম করছো কেন? আমি কোনো দোষ করেছি? না তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তাহলে এমন ব্যবহার কেন শুভ্র? কেন কষ্ট দিচ্ছ আমাকে? আগে নিচে নাম, তারপর বলছি। পেটে লাগছে তো পড়ি। এরকম করো কেন? বলেই ওখানে শুভ্রের বুকের উপরে শুয়ে পড়ে পরি। শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না। এ শারীরিকভাবে এত দুর্বল যে এর কাছে যাওয়াও রিস্ক। পড়ি, কথা বলবে না? এরকম বুড়ি খুকিকে বুকের ওপর নিয়ে থাকা যায়? কি ভারী, উফ, দম বন্ধ হয়ে আসছে আমার। শুভ্র এবার পরীকে নিয়ে উঠে বসে পড়ল। আমি বুড়ি না শুভ্র। তাই একটা কাজ করতে পারি, আমার সামনে এক্ষুনি আমাদের পুরো ফ্লোরটা মুছে থাকা হতো। এই রাতে আমি ফ্লোর মুছবো? এক্ষুনি। তোমার জন্য সময় 5 মিনিট পরে তো, জলদি যাও। কি অদ্ভুত আমার বর, তার কাছে যাওয়াতে আমাকে নাকি এই রাতে ফ্লোর মুছতে হবে। কি আর করার, বর বলে কথা, তাই বাথরুমে গিয়ে বালতিতে পানি এনে ফ্লোরটা মুছে ফেললাম। কিন্তু 5 মিনিট দিয়ে হলো না, বেশি সময় লেগে গেল। আমি কাজগুলো কমপ্লিট করে উঠতেই আমার মাথা ঘুরে এলো। আমি যে দাঁড়াবো সেই শক্তিটুকু নেই। আস্তে আস্তে ওয়াল ধরে উঠলাম, কিন্তু হাঁটার শক্তি পাচ্ছি না, পুরো শরীর কেঁপে যাচ্ছে। শুভ্র জানতো এমনই হবে, তাই ওকে কাজটা করতে দিয়েছিল। পড়ি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? বালতিটা বাথরুমে রেখে ফ্রেশ হয়ে আমার কাছে আসো। আমি হাঁটতে পারছি না শুভ্র, আমার গায়ে একটু শক্তি নেই, আমাকে নিয়ে যাও শুভ্র। না, তোমাকে ওইটুকু কাজই করতে হবে। আস্তে আস্তে বলো, তারপর আসো। বলে শুভ্র শুয়ে পড়ল। আমার সব কাজ করতে অনেকটা সময় লাগবে, তুমি তো ঘুমিয়ে পড়বা ততক্ষণে। আমি যে গেছি পড়ি, তুমি আস্তে আস্তে করো। বলেই শুভ্র ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। পরি আস্তে আস্তে বালতি রেখে নিচে ফ্রেশ হয়ে শুভ্রের কাছে এসে দাঁড়ালো। আমার কাজ শেষ শুভ্র, আমার শরীর খুব খারাপ লাগছে। না না, তোমাকে একটু আদর করবো। এত রাতের কিসের ঘুমে আমার কথা মতো কাজ করলে তুমি? আর এমনি ফ্রিতে তো তোমার যেতে পারি না, তাই না? তোমাকে তো আজ আমি পরিপূর্ণ করেই ছাড়বো। বলেই শুভ্র উঠে পড়ল। শুভ্র সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি পারবো না আজ, আমি ঘুমোবো। পরি দাঁড়িয়ে শুভ্র বুকে মাথা রাখে। তুমি আমার ঘুম ভেঙে এখন তুমি ঘুমাতে যাবে? আজ যদি কাছে না আসো না, আর কখনো কাছে আসবে না, এরপর সুযোগই পাবে না। ওকে, সেটা পরে দেখা যাবে। আমাকে একটু বেড অব্দি রেখে আসো না, আমি আর পারছি না দাঁড়িয়ে থাকতে। আমার মাথা অসম্ভব রকম ঘুরছে আর যন্ত্রণা করছে, প্লিজ আমি ঘুমাবো। শুভ্র পরীকে কোলে নিয়ে বেডে শুয়ে দিল। দেন পরি একটু পর ঘুমিয়ে গেল। অত্যাধিক ক্লান্ত হয়ে পড়েছিল মেয়েটা। শুভ্র পরীকে একটা কিস করে বলল, আমি জানতাম না এমন হবে, আমি বললে তো তুমি বিশ্বাস করবে না, তাই এই ব্যবস্থা করছি। নিজের থেকে আর আমার কাছে না এসে ঘুমিয়ে পড়লে তো। যাও, শুভ্রর প্ল্যান সাকসেস। তাই একটা মুচকি হেসে শুভ্র গিয়ে ঘুমিয়ে পড়ল। আরো 2 দিন কেটে গেল। পরি জান্নাতকে ডাইনিং টেবিলের উপরে বসিয়ে রেখে দাঁড়িয়ে থেকে কাজ করছিল। এমন সময় জান্নাত এসে পরীকে জড়িয়ে ধরে বলল, মাম দুধু খাবো। এখন না বাবা, কিছুক্ষণ পরে কাজটা শেষ করি। তারপর কিন্তু জান্নাত ওখান থেকে ওর মায়ের শাড়ির আঁচল টেনে ধরে অন্যদিকে যেতেই লাগতেই সবজির পাটি পড়ে যায়। সব সবজিগুলো নষ্ট হয়ে যায়। পরি প্রচন্ড রেগে গিয়ে জান্নাতকে জোরে একটা ধমক দেয়। এতে জান্নাত কেঁপে উঠে ওর মায়ের আঁচল ধরেই কান্না করতে লাগে। অনিতাও চমকে উঠে পরি ধমক শুনে। সামনে অনিলকে দেখে অনিতা ভয় পেয়ে গেল। আজ পরি কপালে দুঃখ আছে। অনিল সোজা পরির কাছে গিয়ে বলল, বাচ্চা যদি মানুষ নাই করতে পারো আমাকে বলো,
মাধুরীর দায়িত্ব থেকে সম্পূর্ণ রেহাই দেবো তোমাকে। একদম ওর সাথে উচ্চস্বরে কথা বলবে না। অনিল মাংসের বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। কথাগুলো বলে অনিল চলে গেল। বাবা বাবা আমাকে এভাবে বললো। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। খুব কষ্ট হচ্ছিল আমার। জান্নাতকে নিয়ে চলে আসলাম রুমে। আমার চোখে যেন পানি পড়া থামছেই না। কোনো দিন যে মানুষ আমাকে কিছু বলেনি, আর সে এভাবে বলল। জান্নাত কি আমার মেয়ে না? ওকে কি আমি ধমক দিতে পারি না? এভাবে কেন বললো? জান্নাত তো কি বুঝলো না বুঝলো, ওর মাকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে রইল। আর পরি ফুঁবিয়ে ফুঁবিয়ে কাঁদছে। জান্নাত এবারে এসে বলল, মা দুদু বলেই পরি দিকে চেয়ে থাকলো। পরিও ওকে খেতে দিয়ে কেঁদেই চলছে। অনিতা ভালো করেই বুঝছে অনিল কেন খেপে গেছে। এর মধ্যে একদিন জান্নাতকে খাবার দিতে দেরি হয়েছিল, এর জন্য অনিলের কাছ থেকে অনিতাকে প্রচুর কথা শুনতে হয়েছিল। শুধু গায়ে হাত তোলা বাকি ছিল। পরির জায়গায় যদি অর্পিতা থাকতো তাহলে এতক্ষণে ওর গালে অনিলের হাতের চড় পড়তো। পলাকে ডেকে ফ্লোর পরিষ্কার করতে বলে অনিতা আবারও রান্না করে চলে গেল। দুপুরের খাবার আবার রেডি করতে হবে। শুভ্র এখন আর দুপুরে বাসে খেতে আসতে পারে না। 15 দিনের বেশি অফিসে ঠিকঠাক মতো যায়নি বলেই কাজ জমা পড়ে গেছে। অনেক কাজ, তবুও পরীকে কল দিল, কিন্তু পরি আর রিসিভ করলো না। শুভ্র আবার ট্রাই করলো, এবার রিসিভ হলো। কোথায় ছিল পড়ি? ফোন রিসিভ করছো না কেন? এই ধরনের কাজ আমি একদম পছন্দ করি, তুমি জানো কিন্তু। সরি শুভ্র। বলেই কাঁদতে লাগলো পরি। শুভ্র তো হতবাক, ও কাঁদছে কেন? ফোনটা কেটে দিয়ে ভিডিও কল দিল শুভ্র। পরি চোখ মুছে কল রিসিভ করে বলল, তুমি লাঞ্চ করছো? কাজ ছিল কেন সেটা আগে বলো। বাবা খুব বকেছে শুভ্র, আমার খুব কষ্ট লাগছে। বাবা তোমাকে বকার মতো মানুষ না। কি করেছো তুমি? নিশ্চয়ই বড় কিছু করে ফেলেছো, তার জন্য বকা দিয়েছে। এই ওয়েট ওয়েট, তুমি জান্নাতকে বাবার সামনে নিশ্চয়ই বকা দিয়েছো, তাই না? জোরে ধমক দিয়েছে শুধু। তুমি কি কোনোদিনও মানুষ হবে না পড়ি? ওটুকু মেয়েকে কেউ জোরে ধমক দেয়? হ্যাঁ মানতাম আমি, যদি জান্নাত চঞ্চল একটা মেয়ে হতো। এতটা শান্ত একটা বাচ্চাকে তুমি কি করে এত জোরে ধমক দাও? আর তোমার এত সাহসী বা কি করে হয়? হ্যাঁ, ওকে ধমক দেওয়ার? জান্নাত যে তোমার জন্য নষ্ট হয়ে যাবে এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি থাকলে ফটাফট তোমার গালে থাপ্পড় বসাতাম। শুভ্র আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। দুপুরে খাবারের সময় অনিল এসে দেখে সবাই আছে, কিন্তু পরি নেই। অনিতা, পরি আসেনি? যে ধমক দিচ্ছ সে কি আর আসবে? অনিল আর কিছু না বলে পরি রুমের দিকে পা বাড়ালো। মা, বাবা পরীকে কি বলছে? কি আর বলবে, জান্নাতকে ধমক দেওয়ার জন্য আচ্ছা মতো পরীকে শাসিয়েছে। ঠিক করেছে। এর আগেও ওকে দেখিয়ে জান্নাতের সাথে এমন ব্যবহার করতে। আর তুমি বুঝি অনিলের গায়ে কোনোদিন হাত দাওনি বিমলা? তোমার ঢোল কি সবার সামনে বাজাবো? তুমি কেমন ছিলে আগে? এবার বিমলা চুপ করে রগে গজগজ করতে লাগলো। সবাই তো হেসে শেষ বিমলা আর নিতাইয়ের কাণ্ড দেখে। পরি রুমের কাছে এসে পরীকে কয়েকবার ডাকতে পরি বলল, ভেতরে আসুন বাবা, দরজা খোলাই তো আছে। অনিল রুমে ঢুকে বলল, তুমি এখনো বাচ্চা রয়ে গেলে পরি। জানো না নক না করে কারো রুমে প্রবেশ করা ঠিক না? আমি আর কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। আমার ওপর কি অত্যাধিক রাগ করেছো মা? এবার আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। চোখ দুটি মুছে বললাম, না বাবা, রাগ করবো কেন? আমি ভুল করছি, আপনি শাসন করবেন, এটাই স্বাভাবিক। রাগ করনি, ভালো কথা। তো কাঁদছো কেন? আমি আর নিজেকে আটকাতে পারলাম না, কান্না করতে লাগলাম। ভালো করে বললেই পারতেন, তাই বলে ওভাবে বলবেন? অনিল হেসে বলল, পরি, মাধুরী শুধু আমার নাতিন না, ও আমার কাছে সব থেকে স্পেশাল একজন মানুষ। যেদিন কারণটা জানবা সেদিন থেকে এই রাগটা কেন করেছিলাম তখন বুঝতে পারবা। অনিল জান্নাতকে কোলে নিয়ে বলল, নিচে আসো। বলেই অনিল চলে গেল রুম থেকে। আমিও চোখে মুখে পানি দিয়ে ভালো করে নিজেকে ঠিক করে নিচে গেলাম। অর্পিতা, আজ তুই আমার কাছে না বসে তোর দাদুর কাছে গিয়ে বস। আজ তো আমি আমার অন্য 2 মেয়েকে নিয়ে একসাথে খাবো। নিদ্রা আর পরীকে দুই পাশে নিয়ে খেতে বসেছে অনিল। নিজে খাচ্ছে আর একটু একটু করে জান্নাতের মুখে খাবার তুলে দিচ্ছে। এমন বাবার উপর কেউ রাগ করে থাকতে পারে? আমার তো চোখ ছলছল করতে লাগলো। তোমরা দুই বৌদি যেদিন থেকে বাসায় আসছো সেদিন থেকে আমার ভালোবাসা কমে গেছে। কেন রে? তোকে আমি এত ভালোবাসি, সেটা দিয়ে তোর হয় না? ওদের দিকেই তোকে নজর দিতে হবে? বিকেলের দিকে নিদ্রা আপু আর অর্পিতা আমাকে এসে বলল, চল পরি, আজ বাইরে যাই। কই যাবেন আপু? এই তো বাইরে একটু কাজ ছিল, আমরা 3 জন শুধু যাব। শুভ্রকে কল দিয়ে বলি। আরে রাখ তো, ও যেতে দেবে না।
ওকে ভালো করেই চিনি। শুভ্র ফিরে আসার আগেই চলে আসবো। বলে আবার ফোনটা কেড়ে নিল নিদ্রা আপু। জলদি রেডি হও আপু, আমি না বলে গেলে শুভ্র রাগ করবে। একটু বলি, আর তাছাড়া জান্নাতকে রেখে গেলে তো আমায় আস্ত রাখবে না। মার বাবাকে বলেই যাব, চিন্তা করো না। আর কিছু না বলে রেডি হতেই নিদ্রা আপু বলল, শাড়ি না, গর্জিয়াস কোনো ড্রেস পরো। বলেই উনি চুজ করে দিল। আমাকে রেডি করে মার কাছে নিয়ে গেল। বাবা, আমরা তিনজনে বাইরে যাচ্ছি, কাছেই যাব, 7টার আগেই চলে আসবো। জান্নাতকে রেখে যাব আপনাদের কাছে। যাচ্ছ ভালো কথা, কিন্তু জলদি এসো বাবা। আর পরীকে নিয়ে যাচ্ছ, শুভ্র জানে ওর কিন্তু অভিভাবক আমি না। যার জিনিস তাকে বলে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে বলেই নিদ্রা পরি আর অর্পিতাকে নিয়ে বের হলো। নিদ্রাই ড্রাইভ করছে। আপু তুমি ড্রাইভ করতে পারো তো? এটা তো আমার বাঁ হাতের খেলা। আজ তোমাকে অনেক কিছু দেখাবো। বাসায় বসে বসে তুমি বোরিং হয়ে গেছো পরি, তাই তোমাকে নিয়ে বের হচ্ছি। বলে অর্পিতা দিকে তাকিয়ে নিদ্রা হেসে উঠল। এদের প্ল্যান পরীক্ষা আজ পুরো ঢাকা শহরে সব বড় বড় কিছু দেখাবে। আপু নাক ফুটা করে কোথায়? তুমি নাক ফুল পরো, আমি পড়তে পারি না, ভালো লাগে না। ওকে চলো। বলেই পার্লারে ওদের নিয়ে গেল নিদ্রা। দেন কাজটা কমপ্লিট করে বের হয়ে আসে। তখন মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। আপু বাসায় চলেন, আমার নামাজ মিস হয়ে গেছে, তাছাড়া শুভ্র চলে আসবে। এই চুপ কর তো, সব সময় শুভ্র শুভ্র কেন করো? হ্যাঁ, আমি কি তোমাকে ভালোবাসি না? আর শুভ্র বাঘ না ভাল্লুক যে ওরে এত ভয় পাও? নিদ্রা ধমক শুনে পরে চুপ হয়ে গেল। এদিকে নিদ্রা ওদের দুজনকে নিয়ে ওর বান্ধবীদের কাছে চলে গেল। 10 জন ফ্রেন্ড সেখানে ছিল। অর্পিতা তো সেই খুশি। নিদ্রা সবাইকে পরির সাথে পরিচয় করিয়ে দিল। এই, এটা শুভ্রর বউ? এটা আমাদের শুভ্রর পরি। তোর দেবরটা যা, দেখলে চোখ ফেরানো যায় না। তোর বউ সুন্দর ঠিক আছে, তবে একটু স্মার্ট কম। আর সিঁদুর নাই কেন? তোদের পরিবার যা করা, এই সিঁদুর না পরেই ওকে বের হতে দিল। বৌদি মুসলিম আপু? ও, লাভ ম্যারেজ বুঝি? না না, শুভ্রর যে রুচি, তোমার মতো মেয়েকে আর যাই হোক লাভ ম্যারেজ করবে না। তনি কি অসুন্দর ছিল এর থেকে? কোনো অংশে কম ছিল না, তবুও শুভ্র ওর দিকে ভুলেও তাকায়নি। আর একে দেখ। নিদ্রাই এবার রেগে গেল ওদের কথা শুনে। এই শোন, তন্নি সহ আমরা এখানে সবাই মেকআপ সুন্দরী। চুল ছোট ছোট করে কেটে ছোট ড্রেস পরে মেকআপ করলে পরীকে আমাদের থেকেও 1000 গুণ বেশি সুন্দর লাগবে। তাছাড়া ওকে যেটা দেখছিস, ও প্রাকৃতিক সুন্দর। আচ্ছা পরি, তোমাকে কি শুভ্র ভালোবাসে? বেশ, কথা বলো তো তুমি। বলেই সবাই একসাথে হেসে উঠল। তোমার বরটা কিন্তু সেই জোস। আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। এরা শুভ্রকে নিয়েই পড়ে আছে। পর পুরুষকে নিয়ে এদের এত মাতামাতি কেন? তাও আবার বিবাহিত পুরুষ। মনে হচ্ছে শুভ্রকে এখানে রাখলে ওকে নিয়ে টানা হাসরা করে দেবে। উফ, অসহ্য লাগছে। শুভ্র বাসায় চলে আসে এর মধ্যে। রুমে ঢুকে দেখে পরিবার জানাত কেউ নেই। এমনি আজ পরির উপরে দুপুর থেকে খেপে আছে, তার ভিতর নেই। শুভ্র একটু ওয়েট করে গোসল সেরে চেঞ্জ করে পলাকে 1 কাপ কফি দিতে বলে ওর মায়ের রুমে চলে গেল। অনিতাই এবার শুভ্রকে দেখে ভয় পেয়ে গেল, কারণ ওরা এখনো ফিরে আসেনি। জান্নাত ওর বাবাকে দেখে ছোট ছোট পায়ে খিলখিলিয়ে বাবার দিকে এগিয়ে আসলো। শুভ্র হাতটা বেড়ে দিতেই বাবার কোলে ঝাঁপ দিল জান্নাত। শুভ্র কি আদর করবে? জান্নাত ওকে আদর করছে, আর গলায় 2 হাত দিয়ে ধরে শুভ্রকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকতে লাগলো। আজব মেয়ে তো, এতক্ষণ ওকে রাখলাম কিছুই বললো না। বাবা আসতেই তার কত কথা। মা, পরীকে দেখছি না, পরী কোথায়? বলি ওর মেয়েকে আদর করতে লাগলো শুভ্র। নিদ্রা আর অর্পিতা মিলে ওকে বাহিরে নিয়ে গেছে, একটু পর আসবে। কেন, তোকে বলে যায়নি? নিদ্রা বললো তো তোকে বলেই যাবে। না মা, আমি জানি না। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, দুপুরে কাজে যাবে, খাওয়াই হয়নি। খাবার দাও তো। অনিতা শুভ্রকে নিয়ে নিচে এসে ওকে খাবার দিল। পলা এসে বলল, শুভ্র তুমি নাকি কফি খাবা, তাই নিয়ে এলাম। ও ভাত খাচ্ছে দেখছিস না, পায়েসটা নিয়ে আয় তো। শুভ্র জান্নাতের মুখে কিছু খাবার দিল, কিন্তু ও কিছুই খেলো না। ওভাবে শুভ্রর কোলে বসে রইল। শুভ্র খাওয়া কমপ্লিট করে ওর দাদুর রুমে গেল কিছু কাছের কথা বলতে। শুভ্র এটা মনে করলো, পরী তো বাসে সবসময় থাকে, তাই একটু হয়তো বাইরে গেছে। ভালোই হয়েছে, আবহাওয়া চেঞ্জ হলে ওরই ভালো লাগবে। কিন্তু যখন রাত 10টা বেজে গেল এখনো ফিরল না, তখন বাসা সবাই টেনশনে পড়ে গেল। 3টা মেয়ে 7টার সময় ফিরবে বলে এখনো আসছে না। শুভ্র দাদু রুমে বসে কথা বলছে। এমন সময় বাবা মাম দুদু বলে জান্নাত কাঁদতে লাগলো। এবার শুভ্র পরীর উপরে প্রচন্ড রেগে গেল। কেমন মা,
বাচ্চার কথা ওর মনে থাকে না? এত রাত অব্দি কেউ বাইরে থাকে? বলে সে জান্নাতকে শুভ্রের কাছ থেকে নিল, তারপর ফিডার খাওয়াতে নিয়ে চলে গেল। জান্নাতের কান্না দেখে আজ বিমলা প্রচন্ড রেখেছে পরির উপর। ছুরির হুঁশ কবে হবে? বাচ্চার মা হয়ে গেছে কিন্তু বড় হলো না এতদিনে। একটার পর একটা ভুল করেই যাবে। এই বয়সে আমরা সংসারের সব কাজ করতাম, আর এই কাজ তো দূরে থাক, নিজের মেয়েকে ঠিকমতো সামলায় না। শুভ্র আর কিছু না বলে ওখান থেকে উঠে রুমে চলে আসে। পলা এসে জান্নাতকে শুভ্রের কাছে দিয়ে বলল, ঘুমাবে মনে হয়, জিদ উঠে গেছে, ওর মাকে চাই, তুমিই সামলাও। শুভ্রকে বুকে নিয়ে হাঁটছে আর অনেক কথা বলে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। একসময় মেয়েটা ঘুমিয়ে পড়ে। শুভ্র জান্নাতকে বেডে শুয়ে দিয়ে পরীকে কল দিতে ড্রেসিং টেবিলে ফোন বেজে উঠল। এইবার শুভ্র আরো রেগে উঠল, ফোনটাও নিয়ে যায়নি। সোজা রুম থেকে বের হয়ে কৌশিকের রুমে গিয়ে বলল, দাদা, বোধে কল দাও তো, এত রাত অব্দি কেউ বাইরে থাকে? কৌশিক ল্যাপটপে কাজ করছিল, মুখটা তুলে বলল, কেবল 11টা বাজে, ওরা তো বাসা থেকে বের হয় না। আজ হয়েছে, করুক না মজা একটু। আচ্ছা ঠিক আছে, তা তুমি একবার কল দাও। কৌশিক শুভ্রের কথায় নিদ্রাকে কল দিল, কিন্তু রিসিভ হয় না। বারবার কল দেয়, রিসিভ হয় না। এবার কৌশিকই ভয় পেয়ে যায়। শুভ্র রুম থেকে বের হয়ে আসে, কেউ কোনো কথা বলতে পারছে না। কিন্তু বিমলা আজ চড়ে গেছে ওদের সবার উপরে, নিতাইও থামাতে পারছে না। 11টা বেজে গেল, বাইরে ফুর্তি করতে বের হয়েছে। নিজের বউদের শাসন করতে পারে না এরা, কাপুরুষের দলগুলা। আর অর্পিতা, আজ যদি ওরে কিছু না বলো, বৌমা তোমার খবর আছে। বলেই চিল্লাতে লাগলো বিমলা। আপু বাসায় যাব, আমার মেয়ে কান্না করছে হয়তো। বলে পরে কেঁদে উঠলো ফুপিয়ে। আচ্ছা চল। বলে নিদ্রা আসতে ওর এক বান্ধবী বলল, বাহ, শুভ্রে দেখছি একটা মেয়েও আছে। হ্যাপি ফ্যামিলি। নিদ্রা, অনেক দিন পর তোকে পাইছি, আজ তো তোকে ছাড়ছি না, চল। বলে ওরা এতে তিনজনকে নিয়ে বাড়ি গেল। অর্পিতা নিদ্রা তো সেই খুশি, এবার পরে জোরে কান্না করতে লাগলো। আপু বাসায় চলো, শুভ্র আজ আমাকে মেরেই ফেলবে। আরে দূর, বাদ দাও তো, আমি আছি না, সব সামলে নিব। ফোনটা বের করে নিদ্রা দেখলো কৌশিকের কল অনেকগুলো। নিদ্রা আগে ওর একটা ফ্রেন্ডকে কল দিয়ে আসতে বলে কৌশিককে কল দিয়ে বলল, জান, আমরা একটা বারে এখন, তাই যেতে দেরি হবে। বলে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল। কৌশিক তো শেষ। বাসায় এই পরিস্থিতি, আর ওরা এখন বাড়ে। গড রক্ষা কর, কে কি করবে জানি না, কিন্তু শুভ্রপরীর অবস্থা যে খারাপ করে ছাড়বে সেটা ওকে দেখেই বুঝে গেছে কৌশিক। নিদ্রা সেই ফ্রেন্ডটা আসলে নিদ্রা বলল, দোস্ত, আমরা তো সবাই মেয়ে, তাই আমাদের প্রোটেক্ট করার জন্য তোকে ডাকছি। আজ মস্তি করব, তুই যেন ভুলেও কিছু গিলিস না, বুঝছস? এই, তোর বর কিছু বলবে না এখানে এগুলো করছিস? ধ্যাত ছাড়ো তো, জড়িয়ে ধরে কয়েকটা কিস করলে সব ভুলে যাবে। আমার পর এতটাই ভালো, তোদের মতো না। রোমান পরির দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে আর কাঁদছে কেন? শুভ্রর ওয়াইফ অনেক ভীতু, তাই ওকে আজ লাইফটা এনজয় করাবো। দুনিয়াটা কত সুন্দর, আর কিছুই দেখেনি। বলেই পরীকে নিয়ে বাড়ি ঢুকে পড়লো নিদ্রা। রোমানও পিছিয়ে পিছিয়ে গেল। সবাই উইস্কির বোতলটা খুলে এনজয় করতে লাগলো। চারিদিকে অনেক ছেলে মেয়ে, হাই পিড়ে গান চলছে। নিদ্রা এসে একটা ছোট্ট গ্লাসের ড্রিঙ্ক এনে পরীর সামনে ধরে বলল, পরি, এটা টপ করে গিলে ফেলো তো, দারুণ লাগবে। পৃথিবীটা খুব সুন্দর, এনজয় করো। আপু খাবো না এসব, ইসলামের নিষেধ এগুলো। আমি বাসায় যাব, চলেন। ওকে নাও, খাও। জুস খাইতে তো নিষেধ নাই, আমরা সবাই খাচ্ছি, তুমি কেন বসে থাকবে? এখানে শুধু এগুলো পাওয়া যায় না, সব ভালোও পাওয়া যায়। বলে একটা জুসের ক্যান এনে পরীকে দিয়ে বলল, দেখো, এটা একদম নতুন, কেউ খোলেনি অব্দি, নিশ্চিন্তে খেতে পারো। অরেঞ্জ জুস খাও। বলে চলে গেল নিদ্রা। পরে জুস হাতে নিয়ে দাঁড়িয়েই আছে। কখন এসেছে বাসা থেকে, কটা বাজে জানেও না। নিদ্রা আবার ইশারা করলো খেতে। এবার পরে খেয়ে নিল পুরোটাই। প্রচন্ড ঝাঁজ লাগছে, কি বিশ্রী খেতে। ইয়েস, অর্পিতাও খেয়েছে। সবসময় চুপ করে থাকে, ওরও একটু আনন্দ দরকার। রোমান সব কাজ থেকে হেসে ফেলল। ভাগ্যগুণে এমন চা আর ননদ পায় যারা এর খুশির জন্য সব করছে। আপু আমাকে কি খাওয়াইছেন, আমার গলা চলছে। বলে পরি কান্না করে উঠল। নিদ্রা এসে বলল, আরে কিছু না, অনেক দামি তো, এই রকম। চল বাসায় যাবো, 12টা পার হয়ে গেছে। কি 12টা বাজে? আমাকে শুভ্রাজ মেরেই ফেলবে, আমি আর বাসায় যাব না। আজও মেয়ে তো, এতক্ষণ বাসায় যাওয়ার জন্য কাঁদছিল, আর এখন না যাওয়ার জন্য কাঁদছে। রোমানের কাছে বেশ আজব লাগে ব্যাপারটি। নিদ্রা সবাইকে বিদায় দিয়ে পরি আর অর্পিতাকে নিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতে রোমান এসে বলল, পারবি তো ড্রাইভ করতে? আরে এই অবস্থায় কত ড্রাইভ করেছি, চিন্তা করিস না, সামলে নিব। বলে গাড়ি নিয়ে বের হয়ে গেল নিদ্রা।
তবু রোমান ওর বাইক নিয়ে পিছে পিছে আসলো। কি হতে কি হয় বলা যায় না। পরি নিশাতে অনেকটা মগ্ন, কিন্তু হুশ ভালোই আছে। বাসার কাছে এসে থেমে হর্ন বাজাতেই পরি গাড়ি থেকে নেমে রাস্তার মাঝখানে এসে বসে পড়ল। দারোয়ান গেট খুলতেই নিচে নেমে পরির কাছে এসে বলল, পরি রাস্তার মাঝখানে কেন বসেছো? বাসায় চলো। না আপু, আমি যাব না, আপনারা যান। আমাকে বাঘের কাছে রেখে আপনারা ঠিকই কেটে পড়বেন, সেটা আমি ভালো করেই জানি। তাই আজ আর বাসায় যাচ্ছি না। রোমান কাছে এসে বাইক স্ট্যান্ড করে নিদ্রাকে বলল, ওকে ড্রিঙ্ক করানো একদম তো ঠিক হয়নি। শুভ্র যেমন ছেলে, ভালোর ভালো খারাপের খারাপ। কেন কাজটা করলি? আরে বাদ দে তো, ওর ভয়ে কিছু করতে পারে না। এর তো নিজের একটা লাইফ আছে, তাই তুই কেন আসতে গেলি আবার? প্রতিভক্ত মেয়েরা কখনো লাইফ এনজয় করে না ইন্দ্রা, এদের সব সুখ ওদের স্বামীই হয়। আমি চলে যাচ্ছি, ভালো থাকিস। বলেই আর নিদ্রাকে কোনো কথার সুযোগ না দিয়ে রোমান চলে যায়। নিদ্রা পরীকে নিয়ে বাসায় চলে গেল। ডাইনিং রুমে যেতেই পলা বলে উঠল, তোমাদের আজকেও আস্ত রাখবে না, গিন্নিমা ক্ষেপে আছে। এইবার এদের উপরে বিমলার পকা শুরু হয়ে গেল। তিনজনই মাথা নিচু করে সব শুনে গেল, কোনো কথা বললো না। মা বাদ দাও তো, অনেক রাত হয়ে গেছে, ওদের রুমে যেতে দাও। বাসার মেয়ে বাসায় ফিরে আসছে, এটাই অনেক। এই তোদের জন্য এদের এত সাহস বেড়ে গেছে, যা পারিস তাই কর। বলেই বিমলা চলে গেল। পরি রুমের কাছে এসে আর সাহস পাচ্ছে না রুমে ঢুকতে। বাঘ বলে ভুল হবে, শুভ্রকে সিংহ বললেও ভুল হবে না। অনেকক্ষণ পর রুমে ঢুকে থেকে শুভ্র কপালের উপরে হাত দিয়ে আছোয়া হয়ে জান্নাতকে বুকে নিয়ে শুয়ে আছে। দরজাটা বন্ধ করে শুভ্রের কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পরি। শুভ্র কোনো রেসপন্স না পেয়ে মনে মনে একটু খুশি হয়ে বলল, যাক বাবা, বাঁচা গেল। শুভ্র ঘুমিয়ে পড়েছে। এবার পরি জান্নাতকে শুভ্রর কাছ থেকে নিয়ে কিস করে বিছানায় রেখে দেয়। শুভ্র চুপ করেই আছে। ওনার পিন খুলে কেবল ওয়াশরুমে পা বাড়াবে এমন সময় শুভ্র উঠে পড়ে। কোথায় ছিলে তুই রাত 2টা অবধি? একদম ঠান্ডা গলায় বলল শুভ্র। পরির পুরো শরীর কেঁপে উঠল ভয়ে। আজ শেষ আমি। শুভ্র একদম পরির কাছে এসে বলল, পরি কিছু জিজ্ঞাসা করেছি। আসলে শুভ্র আপু। বলতেই শুভ্র পরির মুখ থেকে ড্রিঙ্কসের গন্ধ পায়। পরি তুই ড্রিঙ্কস করেছিস? এতটা অধপতন তোর! বলি ঠাস করে একটা চর মারল পরি গালে। আমি যখন অন্য ধর্মের ছিলাম তুই আমাকে ছুতে পর্যন্ত দিসনি তোর স্বামী হওয়া সত্ত্বেও, আর তুই কিনা ড্রিঙ্কস করেছিস, তাও ইসলাম ধর্ম কঠোরভাবে নিষেধ করা সত্ত্বেও। আমি শুধু জুস খাইছি শুভ্র। বলে সব ঘটনা খুলে বলল শুভ্রকে। জানিস যে ওরা বাড়ি যাচ্ছে, তুই কেন ভিতরে গেছিস? আর ফোনটা কেন নিয়ে যাসনি? তুই একটা মুসলিম মেয়ে, আর তুই এগুলো করেছিস। ওদের না ড্রিঙ্কস করার নিষেধ নেই, কিন্তু তুই আর কারো ফোনের বাসা থেকে বের হয়েছিস। আমাকে একটা ফোন দিয়েছিস, তুই ফোন দিলে তো আমি বৌদিকে নিষেধ করে দিতাম, সেটা তো করিসনি। ইচ্ছা থাকলে সব হয়, তখন অন্যের কোনো এক্সকিউজ কাছে আসে না, তোর ইচ্ছেই ছিল না। বলেই শুভ্র ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে একটা পিন নিয়ে লাইটার চালিয়ে ধরলো পিনের নিচে। পরি তো প্রচন্ড ভয় পেয়ে গেল। শুভ্র কি করছো? আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কিন্তু শুভ্র চোখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে। তাই কোনো কথা না বলে কাজ করেই যাচ্ছে। শুভ্র এবার উত্তপ্ত পিনটা এনে পরির মুখ শক্ত করে ধরে বলল, জিপটা বের করতো। না, তুমি কি করবা বলো আগে। পড়ি আরো কিছু খারাপ করে ফেলবো, কিন্তু যা বলছি তাই কর। এবার পরি জিপটা বের করতেই শুভ্র চট করে ও জিভে গরম পিন দিয়ে কয়েকটা ছ্যাঁকা দেয়, আর ডান হাতের তালুতে পিনটা রেখে হাতের মুঠোয় চিবে ধরতে বলে, এই হাতে ড্রিঙ্কস করেছিস না? খুব ভালো করেছিস। বলেই উঠে পড়ে শুভ্র। পরে সহ্য না করতে পেরে থপ করে বসে পড়ে ফ্লোরে চিৎকার দিয়ে বারবার হাত মুখের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। পরির চিৎকার চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু জান্নাত জেগে ওঠে। শুভ্রকে কোলে নিয়ে বেলকনিতে গিয়ে থাইটা বন্ধ করে দেয়, যাতে জান্নাতের কান অবধি পরির চিৎকারের শব্দ না আসে। আর পরি শব্দ করে কেঁদেই চলছে। শুভ্র বাইরে থেকে সেটা দেখছে। জান্নাত আবার ঘুমিয়ে পড়লে রুমে এসে ওকে শুইয়ে দিয়ে বলল, শব্দ কম করবি, জান্নাত যদি ওঠে না তাহলে এবার কিন্তু। শুভ্র কথা শেষ না হতে পরি চুপ করে নিঃশব্দে কেঁদে যাচ্ছে।